বাংলা এক্সপ্রেস 2025 যারা 2025-এ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য যে বাংলা এক্সপ্রেস ক্লাস শুরু হয়েছে, তার আজকে তোমাদের যে বিষয়টা শুরু হচ্ছে সেটা হচ্ছে, যদি তোমরা সত্যিই মাধ্যমিক পরীক্ষা ভালো দিতে চাও তাহলে তোমাদের রিভাইজ দিতে হবে খুব খুঁটিয়ে। যদি ভেতর থেকে কোনো প্রশ্ন হয় তোমাদের অবশ্যই লিখতে হবে নিজে। আর তোমাদের যেটা বিষয় জানতে হবে কোন পরীক্ষার প্রশ্ন এবছর আসছে, এটা কিন্তু আজকে আমি অবশ্যই বলে দেবো যে 2025-এ এই পথের দাবি থেকে কি প্রশ্ন তোমাদের আসছে। তোমাদের যে 3 রকম প্রশ্ন হয় 5, 3, 1 কোনটা কোথায় আসবে বলে দেবো। তার আগে বলবো, যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট ওয়েলকাম। এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো তাহলে বলবো, নিশ্চয় জানো আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। প্রতি বছর আমার ছাত্রছাত্রী বোর্ডে র্যাঙ্ক করে প্রচুর নাম্বার পায়, প্রায় ফুল মার্কস পায়। তোমরাও পাবে যদি আমার গাইড মেনে চলো। চলো আজকে তোমাদের খুব দ্রুত গতিতে আজকে দেখিয়ে দিই, বা যারা এখন 10ম শ্রেণী উঠেছ তাদের জন্য কিন্তু এটা কিন্তু এগিয়ে রাখতে হলো যে মাধ্যমিকে 2026 যারা দেবে এবং 2025-এ যারা পরীক্ষা দিতে চলেছ সকলের জন্য কিন্তু পথের দাবি উপন্যাসের মূল অংশটি বুঝে নাও। তোমরা 2-4টা কথা ভালো করে জেনে রাখো। পথের দাবি উপন্যাসটা তোমাদের একটা রাজনৈতিক উপন্যাস, এবং এখানেও পথের দাবি নাম আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রখ্যাত কথা সাহিত্যিক, জানো যে তিনি এই উপন্যাস লিখেছেন। উপন্যাসের মূল নায়ক হচ্ছে সব্যসাচী। সব্যসাচী নামটা এসেছে মহাভারত থেকে, যার 2 হাত সমান চলে। তো সেই সব্যসাচী এখানে বিদেশ থেকে উপাধি নিয়েছেন, খুব বড় ডিগ্রিধারী ডাক্তার। তিনি কিন্তু দেশের জন্য আত্মবলিদান করেছেন। তাকে খোঁজার জন্য ব্রিটিশ পুলিশ খুঁজে বেড়াচ্ছে। বার্মা মুলুকে খোঁজ পাওয়া গেছে যে বার্মার অয়েল কোম্পানির শ্রমিকদের মধ্যে তার মধ্যে খোঁজ মিলতে পারে। তাই জাহাজঘাটে আমাদের বাংলা থেকে 2 পুলিশ অফিসার গেছেন। একজনের নাম হচ্ছে নিমাইবাবু আর একজন জগদীশবাবু, তারা গেছেন। আরেকটি ক্যারেক্টার পাবে, সেখানে চাকরি করে, সে তার নাম অপূর্ব রায়, যে একসময় স্বদেশী করতো, তার চাকরি হতো না। অপূর্বের বাবা নিমাইবাবু চাকরি করে দিয়েছিল, তার জন্য এখন অপূর্বের বাবা মারা গেল, নিমাইবাবু তার বাড়ির মুরব্বী বা প্রধান ব্যক্তি। এখানে হয়তো দেখা হয়ে যাবে। তো আমরা মূল বিষয় হচ্ছে এটাই যে বার্মা মুলুকে জাহাজ ঘাটে ধরা হবে সেই সব্যসাচী মল্লিককে, খুব বড় বিপ্লবী। তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তবুও তাকে ধরার চেষ্টা চলছে। তা পিনাল কোড মানে কি, যাকে সন্দেহের আইনে গ্রেপ্তার করা হয়, কোনো প্রমাণ থাকে না, সেই রকম ব্যক্তিত্বকে এখানে উপন্যাসের মাঝে আনা হয়েছে। এই পাঠ্যাংশের মাঝে আমরা কিন্তু সে অংশে চলে যাব যে পদস্থ পুলিশ অফিসার নিমাইবাবু এবং সেকেন্ড পুলিশ অফিসার জগদীশবাবু এরা তল্লাশি চালাচ্ছে কাকে ধরার জন্য, সব্যসাচী মল্লিককে জাহাজঘাটের থানায়। তার গল্পটি শুরু হচ্ছে এভাবে। পুলিশ স্টেশনে প্রবেশ করে দেখা গেল যে সম্মুখের হলঘরে জনকয়েক বাঙালি মোটঘাট নিয়ে বসে আছে। তাহলে পুলিশ স্টেশনে কয়েকজনকে একটা ঘরে আটকে রাখা হয়েছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাদের টিনের তোরঙ্গ ছোট বড় পট্টি খুলে তদারকি শুরু করে দিয়েছেন। দ্বিতীয় পুলিশ অফিসার কিন্তু তার মধ্যে টিনের তোরঙ্গ পট্টি সব কিছু খুলে দিয়েছেন। শুধু যে লোকটির প্রতি তার অত্যন্ত স্নেহ হয়েছে, তাকে একটা ঘরে সন্দেহ হয়েছে, যে লোকটার প্রতি খুব সন্দেহ হয়েছে, সেই লোকটাকে একটা ঘরে আটকে রাখা হয়েছে। এরা সকলেই উত্তরে বর্মে অয়েল কোম্পানির তৈলখনি মিস্ত্রি কাজ করছিল, এবং সেখানে জল হাওয়া সহ্য না হয় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলে এসেছে। বর্মা অয়েল কোম্পানির তেলেখনি কাজ করছিল, জল হাওয়া সহ্য না হয় এরা প্রত্যেকে রেঙ্গুনে চলে এসেছে। এদের নাম ধাম বিবরণ ও সঙ্গের জিনিসপত্র সব পরীক্ষা করে ছেড়ে দেওয়া হলে একমাত্র পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হলো। তো লোকটি কাস্তে কাস্তে আসলো, অত্যন্ত ফর্সা রং, রৌদ্রে পুড়ে যেন তামাটে হয়ে গেছে। এর বয়স 30-32-এর বেশি নয়, কিন্তু খুব ভারী রোগা দেখালো তাকে। তো একটু কাশির পরিশ্রমে সে হাঁপাতে লাগলো। সহসা আশঙ্কা হয় সংসারে মেয়াদ বোধহয় আর তার বেশি দিন বাকি নেই, এমনই তার অবস্থা, নাটকীয় ভঙ্গিমা আর কি। ভেতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটছে। তাকে দেখলে মনে হবে যে মৃত্যুর দিকে সে এগিয়ে চলেছে। কেবল আশ্চর্য সে রোগা মুখের অদ্ভুত 2টি দৃষ্টি তার। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহী, এই সমস্ত বিবরণ দিতে যা বৃথা।
রিপোর্ট করছে, একবার লিখলো চোখ ছোট, একটু করে চোখ করেছে বড়, একবার লিখলো টানায়, একটু করে দেখলো চোখ দীপ্ত, একটু আগে লিখলো তার গোল হয়ে গেল চোখ, একটু লিখলো যে দীপ্তি মানে উজ্জ্বলতা আছে, একটু করে প্রবাহীন মানে মলিনতা। অর্থাৎ যতবার লিখছে ততবারই কাটছে। বোঝা যাচ্ছে যে অত্যন্ত গভীর জলাশয়ের মতো তিনি। কী যে তাতে আছে, ভয় হয় এখানে খেলা চলবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। যাকে নিয়ে খেলা করছে সেটা কিন্তু ভয়ঙ্কর আগুন নিয়ে খেলা করছে। এরই কোন অতল তলে তার ক্ষীণ প্রাণশক্তিরও লুকানো আছে। অর্থাৎ ভেতরে মনের কোনো প্রাণশক্তি লুকিয়ে আছে, মৃত্যু সেখানে প্রবেশ করতে সাহস করছে না। কেবল এই জন্যে সে আজও বেঁচে আছে। অপূর্ব মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে আসছিল। সহসা নিমাইবুর তার সহসা বেশভূষা বাহার পরিপাট্যের প্রতি অপূর্ব আকর্ষণ করে সহাস্যে বললেন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনা বজায় আছে, তা স্বীকার করতে হবে। কী বলো অপূর্ব? এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, তো পরীক্ষা আসতে পারে। অর্থাৎ বাবুটির যে শখ আছে সেই শখের আলোচনা আমরা করব, কিন্তু সে শ্রমিক। এতক্ষণে অপূর্ব তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করে মুখ ফিরিয়ে হাসি গোপন করল। অপূর্বের সঙ্গে দেখা হয়েছিল, অপূর্ব এসেছে। অপূর্ব বুঝতে পারছো যে অপূর্বের বাবা নিমাই ও চাকরি করে দিয়েছিল, তাই তাকে কাকা বলেই নিমাই কাকা বলেই ডাকে। এবং অপূর্ব তার কাছে অপূর্ব একসময় স্বদেশী করতো বলেই স্বদেশী লোকগুলো যাতে ধরা না পড়ে এই জন্য সে ঈশ্বরকে ডাকতো। তো এসে দেখলো যে এই লোকটা কখন ডাক্তার হতে পারে, যে তাই তার হাসি গোপন করলো। তার মাথার সম্মুখ দিয়ে বড় বড় চুল, সবার চুল কিন্তু থাকে কোন দিকে? পিছন দিকে। এর চুলগুলো কোন দিকে বড় হয়েছে? সামনের দিকে। ঘাড় এবং কানের দিকে চুল নেই বললেই চলে, এমনি ছোট করে ছাটা। অর্থাৎ পিছন দিকে কোনো চুল নেই, মাথায় চেরা সিথি, অপর্যাপ্ত তৈল নিষিক্ত কঠিন রুগ্ন কেশ, নিদারুণ নেবুর তেলে ঘর ভরে দিয়েছে। এত তেল মেখেছে যে গোটাটা যেন চকচক করছে তার মাথায়। তারপর দেখো গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার সে পরেছে। কি দেখো, তাহলে পচা নেবুর তেলে গোটা ঘরটা গন্ধে মাথা ধরিয়ে দিয়েছে। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার, সে রামধনু রঙের জাপানি চুড়িদার পরেছে। ঠিক আছে, তার বুক পকেট থেকে বাঘ আঁকা একটা রুমালে কিছু অংশ দেখা যাচ্ছে। উত্তরীয় কোনো বালাই নেই। যদি চুড়িদার পরে তাহলে উত্তরীয় নিতে হয়, অর্থাৎ ওড়না, সেটা কিন্তু নেয়নি। পরনে বিলেতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, তার উপরে মেয়েদের মতো একটা মখমলের সূক্ষ্ম শাড়ি পরেছে। পায়ে সবুজ রঙের ফুল মোজা, একটা পুরো ফুল মোজা পরেছে। হাঁটুর উপরে লাল ফিতে দিয়ে সেটা বাঁধা। বার্নিশ করা পামসু, বার্নিশ করা পামসু কেউ সুইয়ের উপরে কখনো বার্নিশ করে না, এটা করা হয়েছে। তলাটা মজবুত বা টিকসই করতে আগাগোড়া লোহার নল দিয়ে বাঁধানো আছে। তো এরকম একটা যা নিচটা লোহার নাল দিয়ে বাঁধানো আছে। হাতে একগাছি হরিণের সিংয়ের হাতল দেওয়া বেতের ছড়ি আছে জমিদারদের মতো। কদিনের ধকলে সমস্ত নোংরা হয়ে গেছে। এর আপাত মস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করে বলল, কাকাবাবু, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে নয় এর আমি জামিন হতে পারি। অর্থাৎ তার দায়িত্ব নিয়ে উনি বলছেন যে এ কিন্তু হতে পারে না, কারণ একজন ডাক্তার এরকম চেহারা হতে পারে না। নেও চুপ করে গেলেন। অপূর্ব বলল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা ভাবুন। এটা অপূর্ব বলল কাকি নিমাইবাবুকে। নেও ঘাড় নেড়ে বললেন, এই তোমার নাম কি? আগে গিরিশ মহাপাত্র। উনি বললেন তার নাম গিরিশ মহাপাত্র। আরে একদম মহাপাত্র মানে জমিদার তুমি? আচ্ছা, তুমি তো তেলের কোটি কাজ করছিলে না, এখন তো রেঙ্গুনে থাকবে, তো তোমার বাক্স বিছানা সব তল্লাশি হয়ে গেছে। দেখি ট্যাঁকে এবং পকেটে কি? ট্যাঁক কোনটা? না কাপড়ের উপর দেবে পুরোহিতরা পয়সা রাখে, সেটা ট্যাঁক। আর পকেট তো জানোই জামা প্যান্টের হয়। তো পকেট চেক করে দেখি, তার ট্যাঁক থেকে কি বেরোলো? একটি টাকা, গন্ডা 6 পয়সা এবং একটা কম্পাস, মাপ করা ফুড রুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই, একটা গাঁদার কলকে। এগুলো প্রত্যেকটা ইম্পোর্টে কী কী বেরিয়েছিল? তার ট্যাগ থেকে বেরিয়েছিল একটি টাকা, গন্ডা 6 পয়সা। আর পকেট থেকে বেরোলো এগুলি অনেকগুলো জিনিস। একটি লোহার কম্পাস বেরোলো, মাপ করা কাঠের ফুড রুল স্কেল বেরোলো, কয়েকটা বিড়ি বেরোলো, একটা দেশলাই, একটা গাঁদার কলকে। বোঝা গেল এটা পুরো একটা শ্রমিক ছাড়া কিছু হবে না, খনি। নিয়মে বললেন,
এই তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে বলে, আগে না, খাই নেই। তাহলে বস্তুটি পকেটে রেখেছে কেন? আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। তাহলে উনি নিজে খান না, কারো কাজে লাগলে তার জন্য উনি রেখেছেন। জগদীশবাবু এই সময় ঘরে ঢুকতে নিয়মে হেসে বললেন, দেখো জগদীশ, কী রকম সদাশয়ী ব্যক্তি ইনি, যদি কারো কাজে লাগে তাই উনি গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থেকে বললেন, গাঁজা খাবার সব লক্ষণই তো তোমার মধ্যে বিদ্যমান বাবা, বললেই পারতে যে খাই, আর কদিন বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, বড় মানুষের কথা শোনো। বোঝা যাচ্ছে যে এখানে নিমাইবাবু কিন্তু তাকে যথেষ্ট সহানুভূতি দৃষ্টি দেখছে। মহাপাত্র মাথা নেড়ে অস্বীকার করে বলল, আগে না মারি, খাই নেই, মানে আর খাবো না। আর তবে ইয়ার বন্ধু কেউ যদি ওই দিতে বলে এই মাত্র ধরে নিজে খায় নেই, অর্থাৎ নিজে না খেয়ে লোকের জন্য উনি গাঁজা কলকে পকেটে রেখেছেন। জগদীশবাবু রেগে গেল, চটে গেল, মানে রেগে গেল। চটে গিয়ে বলল, দয়ার সাগর, পরকে সে যদি নিজে খায় নেই, মিথ্যেবাদী কোথাকার। সেখানে পুলিশ অফিসার জগদীশবাবু রেগে গেল এই কথাগুলোতে, যে তুমি নিজে খাও, লোককে দাও, তুমি দয়ার সাগর না, তার মানে তুমি নিজেও খাও। অপূর্ব বলল, বেলা হয়ে গেল, আমি তবে এখন চললাম কাকাবু। অপূর্ব নেওয়া এসেছিল, তাই সে অপূর্ব সেখান থেকে চলে গেল। নিমাইবাবু উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানিয়ে বলল, কিন্তু নিশ্চয়ই কিছু বলা যায় না ভাইয়া, আমার মনে হয় এই শহরে আরও কিছুদিন আমাদের নজর রাখা দরকার। রাত্রি মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বার্মায় এসেছে এই কথাই সত্য, অর্থাৎ চোখের সামনে পেয়েও তাকে ছেড়ে দিল, বুঝতেই পারলো না এই কোনো বিপ্লবী। জগদীশবাবু বললেন, তা হতে পারে, তবে এই জানোয়ারটাকে ওয়াচ করার কোনো দরকার নেই বড়োবাবু। নেবুর তেলে বেটা গোটা থানা লোকের মাথা ধরিয়ে দিয়েছে। বড়বাবু হাসতে লাগলেন। অপূর্ব পুলিশ স্টেশন থেকে বের হয়ে আসলো এবং তার সঙ্গে প্রায় মহাপাত্র তার ভাঙা টিনের তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানা বান্ডিল বগলে চেপে ধীর পদে উত্তর দিকে রাস্তা ধরে সোজা চলে গেল। আচ্ছা, অপূর্ব এই যে এত বড় সব্যসাচী ধরা পড়ল না, কোনো দুর্ঘটনা ঘটল না, এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করল না। মনে আবার ধরা পড়তে পারে। বাসায় ফিরে দাড়ি গোপ কামানো থেকে শুরু করে সন্ধ্যার আহ্নিক স্নানাহার, পোশাক, অফিস যাওয়া, নিত্য কাজগুলোর মধ্যে কোনো বাধা পেল না ঠিকই, কিন্তু কি একটা যে ভাবতে লাগলো অপূর্ব, যার চোখ কান বুদ্ধি দিয়ে সাংসারিক সকল ব্যাপার একেবারে যেন বিচ্ছিন্ন হয়ে একটা অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হলো। এই অন্যমনস্কতা লক্ষ্য করে চিন্তিত মুখে জিজ্ঞেস করলো, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছো নাকি? তুমি চিন্তিত কেন এত? তুমি বলো, কেন, বাড়ির সব ভালো তো? অপূর্ব কিছু আশ্চর্য হয়ে বলল, যদ্দূর জানি সবাই ভালোই আছেন। রামদাস কোনো প্রশ্ন করল না। টিফিনের সময় তার যে কলিগ রামদাস, উভয় একত্র বসে জলযোগ করত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করেছিল যে যতদিন তার মা কিংবা বাটির কোনো আত্মীয়া নারী এদেশে এসে তার বাসার উপযুক্ত ব্যবস্থা না করেন, ততদিন এই ছোট বোনের হাতে যেন যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ রামদাসের স্ত্রী তাকে নিজের বোন মনে করে যেন তাকে টিফিনটা দিন একটু মিষ্টি দেবে, যেন খায়। অপূর্ব অবশ্য রাজি হয়েছিল। অপূর্ব একটু জাতপাত মানে, অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদা এই সকল বইয়ে আনতো, ব্রাহ্মণ ছাড়া কারো হাতে খেত না। আজও সেই নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলি যখন সাজিয়ে দিয়ে গেল, তখন আহারে বসে অপূর্ব নিজের কথাই পারল, কাল তার ঘরে চুরি হয়ে গেছে। সমস্ত যেতে পারত, কেবল উপরের সেই খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া আর সমস্ত বেঁচে গেছে। এখানে একটি মেয়ে আছে, খ্রিস্টান মেয়ে, যে মেয়েটি কিন্তু ইচ্ছে করেই তার সঙ্গে বেশি বন্ধুত্ব করতে চায় ও তার প্রভাবেই কিন্তু চুরি হয়েছে। এমন দেখা যায় তার জন্য সে তাকে বাঁচিয়ে দিয়েছে। আর মেয়েটির পক্ষে চোর তাড়ানো সম্ভব, তবু সে চোর তাড়িয়ে দরজায় নিজের তালা বন্ধ করেছে। আমি বাসায় ফিরলে চাবি খুলে অনাহুত, মানে আমি বলিনি, তবুও আমার ঘরে ঢুকে ছড়ানো ছিটানো জিনিসপত্র গুছিয়ে রেখেছে। সমস্ত ফর্দ করে কি আছে কি গেছে তা নিখুঁত হিসেব করে এমন দিয়েছে, বোধহয় যে তোমার মতো পাস করা অ্যাকাউন্টের পক্ষ সম্ভব নয়। বিস্ময়কর।
অর্থাৎ সত্যিই মেয়েটি ভালো, বাস্তবিক এমন তৎপর এত কর্মকুশলা মেয়ে আর কেউ আছে বলে আমার মনে হয় না তলোয়ারকর। তাছাড়া এত বড় বন্ধু বিদেশে। রামদাস বলল তারপর কি হলো? অপূর্ব তারপরে তেওয়ারি যে আমার পাহারা দিত সে তো ঘরে ছিল না, শুনলাম সে বর্মা নাচ দেখতে ফয়াই গিয়েছিল। এটা ইম্পর্টেন্ট। কোথায় গিয়েছিল তেওয়ারি? যে পাহারা দিত ওই ফ্ল্যাটটা, তার নাম তেওয়ারি। ইত্যবসরে এই ব্যাপার এই চুরি হয়েছে। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া কেউ করেনি, এ কাজ ও ছাড়া কেউ করেনি। আমারও অনুমান তাই সত্য, চুরি না করুক হয়তো সাহায্য করেছে, নালে এটা হতে পারে না কখনো। তারপর নিশ্চয়ই ওই মেয়েটি চুরি করেছে এমনও তার মনে সন্দেহ দেখা দিতে পারে। তারপর কি হলো? তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে। পুলিশের দল এমন কাণ্ড করলে যে মনে হচ্ছে ওরা তামাশা করছে আমার সাথে, যে ওদের কাছে কেউ ব্যাপারটা গুরুত্বই নেই। এখন ভাবছি যা গেছে তা যাক, তাদের চোর ধরে দেওয়ার কাজ নেই, তারা বরঞ্চ এমনি ধারা বিদ্রোহী ধরে বেড়াক এখানে। এই বলে গিরিশ মহাপাত্র তার পোশাক পরিচ্ছদের, গিরিশ মহাপাত্র এবং তার যে পোশাক পরিচ্ছদ তার কথা মনে পড়ে হঠাৎ হাসির ছটে অপূর্ব যেন দম আটকাইয়ার উপক্রম। ওর কথা মনে পড়ে গিরিশের কাল কী দেখেছিলাম আমি। তো হাসি থামলে সে বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী, বিলেতের ডাক্তার উপাধিধারী, রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য, তার শিক্ষা, তার রুচি, তার বলবীর্য, তার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা, লোহার নাল ঠোকা পামসু, তার যে নেবুর তেলের গন্ধবিলাস, সব কিছু সর্বোপরি পরহিত গাঁজার কলকেটি আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করতে করতে উৎকট হাসির বেগ কোনো মতেই আর সংবরণ করতে না পেরে সে যে বলল যে তলোয়ারকর মহা হুঁশিয়ার, পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহম্মক বোধ করি কেউ কখনো দেখি। পুলিশ কি বোকা, তার হাত থেকে বিপ্লবী চলে গেল, ধরতে পারলো না। অত গভর্নমেন্টের কত টাকায় না এই বুনো হাঁসের পিছনে ছোটাছুটি করছে, বুনো হাঁস হেঁটে বেড়ে ধরতে পারে না কেউ, এটাই বিপ্লবী ধরতে পারছে না। রামদাস বলল কিন্তু বুনো হাঁস ধরা যে এদের কাজ, আপনার চোর ধরে দেওয়ার জন্য তো এরা বসে নেই। আচ্ছা, এরা কি আপনার বাংলাদেশের পুলিশ যারা এখানে জগদীশবাবু নিমাইবাবু এসেছিল? হ্যাঁ। আর সবচেয়ে বড় অপূর্ব নিশ্চয়ই, আর তাছাড়া আমার সবচেয়ে লজ্জা, যিনি এর কর্তা তিনি আমার আত্মীয়, আমার বাবার বন্ধু, বাবা একদিন চাকরি করে দিয়ে এনার, সেটা কিন্তু বললো রামদাস তলোয়ারকরকে। তারপর দেখো রামদাস বললেন যে তাহলে আপনাকে হয়তো একদিন প্রায়শ্চিত্ত করতে হবে, কারণ এই যে শত্রুদের সঙ্গে বন্ধুত্ব রাখছে এটা কিন্তু ভালো নয়। তো কিন্তু কথাটা মনে করেই বলে ফেলে সে একটু অপ্রতিভ হয়ে গেল যে কাকে বললাম, যে চুপ করে গেল। এবং আত্মীয় সম্বন্ধে এরূপ মন্তব্য প্রকাশ করা হয়তো তার ভালো হয়নি, যতই হোক তার বাড়ির একজন মুরব্বী ব্যক্তি নিমাইবাবু। এখন অপূর্ব তার মুখের প্রতি তাকে বুঝলো, কিন্তু এই ধারণা যে সত্য নয় এটা সে ব্যক্ত করতে সে জোর করে বলল। আমি কি বলল যে আমি তাকে কাকা বলি, আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমাদের দেশের চেয়ে তিনি কিন্তু আপনার নন। অর্থাৎ বিপ্লবীকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, তার চেয়ে কেউ নয়। বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আপনার আমার কাছে। অর্থাৎ এই যে যাকে ধরতে যাচ্ছে বিপ্লবী, সেই বিপ্লবী তার কাছে প্রিয় ব্যক্তি, হয়তো তার আত্মীয়রা এত আত্মীয় নয়। রামদাস মুচকে হেসে বলল, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে কিন্তু আপনার। অপূর্ব বলল, তাকে নেব, তাই বলে তলোয়ারকর শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে তাকে আপনার নয় বলবার সাধ্য আর কারো তাক আমার নেই। বলতে বলতে কণ্ঠস্বর তার তীক্ষ্ণ, চোখের দৃষ্টি প্রখর হয়ে উঠল। মনে মনে বুঝলো কি কথায় কি এসে পড়েছে, কিন্তু সামলাতে পারল না। বলল, তোমার মতো সাহস কিন্তু আমার নেই, আমি ভীরু। কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমায় কম বাজে না রামদাস। বিনা দোষে ফিরিঙ্গি ছোড়ারা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম, তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো তাড়িয়ে দিল, কালো মানুষ বলে আমি। আর তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে
কম জ্বলে না তলোয়ার কর। আর এমন তো নিত্যই ঘটছে। আমার মা, আমার ভাই বোনকে যারা এই সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায়, তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক না কেন আমি সেটা মাথা পেতে নেবো। বিপ্লবীদের অপূর্ব ভালোবাসতেন। রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ কিছুক্ষণের জন্য আলোক্ত লাল হয়ে গেল। বলল, কই এই ঘটনা তো তুমি আমাকে বলনি। অপূর্ব বলল, বলা কি সহজ রামদাস? হিন্দুস্তানের লোক সেখানে কম ছিল না, অনেকেই ছিল, কিন্তু আমার অপমান কারো গায়ে ঠেকলো না। এমনি নাকি দেখা ওদের অভ্যেস হয়ে গেছে। লাঠির চোটে আমার হাড় পাঁচড়াগুলো ভেঙে যায়নি, এই সুখবরে তারা খুশি হয়ে চলে গিয়েছিল। অনেক লোক এসেছিল, শুধু দেখলো আমার হাড়গোড় ভেঙে গেছে কিনা। তোমাকে জানাবো কি, মনে হলে দুঃখে, লাচ্চায়, ঘৃণায় আমি নিজেই যেন মাটির সঙ্গে মিশে যাই। রামদাস চুপ করে রইল, কিন্তু তার দুই চোখ ছলছল করে আসলো। সামনের ঘড়িতে 3টে বাজতে সে উঠে দাঁড়ালো, কারণ দেরি হয়ে গেছে। বোধহয় কি একটা বলতে গেল, কিন্তু কিছুই না বলে হঠাৎ হাত বাড়িয়ে অপূর্ব ডান হাতটা টেনে নিয়ে একটা চাপতে নিঃশব্দে নিজের ঘরে চলে গেল কষ্টটা চাপার জন্য। সেই দিন বিকেলে অফিসে ছুটি হবার পূর্বে বড় সাহেব একটা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকলেন। আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলা হচ্ছে না। অর্থাৎ ভামো একটা অফিস যেখানে তার কর্মচারীরা মানছে না, আর আমাদের কালো মানুষদের বড় পদও দেয় না। অথচ আজকে অপূর্বকে এই পদ দেওয়ার জন্য বড় সাহেব ছুটে এসেছে। বললেন, ম্যান্ডালে সোয়াবে, মিথিলা এবং প্রোম সব কটা অফিসে গোলযোগ, মানে ফাঁকি দিচ্ছে কর্মচারীরা। আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো। আমার অবর্তমানে সমস্ত ভার তোমার, একটা পরিচয় থাকা চাই। সুতরাং বেশি দেরি করো না। কাল পরশু যদি তুমি একবার, অর্থাৎ তাকে পুরো মালিক করে দেবে, সেটাই বলছে। তুমি একবার সমস্ত যে খনিগুলো বা অফিসগুলো দেখে এসো। অপূর্বের কাছে এটা বিরাট সুযোগ। তাই অপূর্ব বলে উঠল, মনে ভাবলো তৎক্ষণাৎ অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হয়ে উঠল। বলবে, কালই যেতে পারি। বস্তুত নানা কারণে রেঙ্গুনে তার একটা মুহূর্ত মন এমনি ঠিক ছিল না। উপরন্তু এই সূত্রে দেশটাও তো একবার দেখা হবে। অতএব যাওয়া স্থির হলো। পরদিনই বিকেলবেলায় সুদূর ভামো নগরের উদ্দেশ্যে যাত্রা করে সে ট্রেনে চেপে বসল। আর সঙ্গে রইল আটদালি অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। তেয়ারি খবরদারির জন্য বাসাতেই রইল তার। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়ে, সুতরাং তার তেমন ভয় নেই। বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং তার সহ্যই হয়ে গিয়েছিল। কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াবার তার প্রবৃত্তি ছিলই না। তলোয়ারকর তেওয়ারির পিঠ ঠুকে সাহস দিয়ে বলল, তোমার চিন্তা নেই ঠাকুর, কিছু হলে অফিসে গিয়ে আমায় তুমি সংবাদটি দিও। গাড়ি ছাড়তে বোধহয় আর কয়েক মিনিট 5 দেরি। অপূর্ব হঠাৎ চকিতে বলল, এই যে তলোয়ারকর ঘাড় ফির বুঝলো সেই লোকটা। কোন লোকটা বলতো? কালকে যার সাথে দেখা হয়েছে, সেই গিরিশ মহাপাত্র। সেই পাহাড়ে জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পামসু, সেই ছড়ি, সেই প্রভেদের মধ্যে এখন তার বাঘ আঁকা রুমালটি বুক পকেট থেকে তার গলায় জড়িয়েছে। এটুকুই অমিল। কালকে যা দেখেছে সে একই চেহারা। মহাপাত্র এদিকে আসছিল। সামনে আসতে অপূর্ব ডেকে বলল, ওই গিরিশ, আমায় চিনতে পারো? কোথায় চলেছ? গিরিশ সশব্যস্তে, মানে খুব দ্রুত বেগে বলে, একটা মস্ত নমস্কার করে বলে, আগে চিনতে পারি বই কি বাবু মশাই? কোথায় আগমন হচ্ছেন? অপূর্ব হাসতে হাসতে বলল, আপাতত ভামো যাচ্ছি। তা তুমি কোথায়? গিরিশ বলে, আগে এনানজাং থেকে 2জন লোক আসার কথা ছিল। আমাকে কিন্তু বাবু ওই ঝুটমুট হাইরান করা 2টো লোক আসার কথা ছিল, তা আমাকে ফালতু হাইরান করলো পুলিশ। তা হ্যাঁ, আনে বটে, কেউ আপি সিদ্ধি নুকিয়ে খায়। আমি বাবু ধর্মভীরু মানুষ, বলি কাজ কি বউ চুরিতে। কথাই বলে পরধর্ম ভয়াবহ, লল্লাটের কথা তো খণ্ডাবে না। অর্থাৎ পরের ধর্ম খুব ভয়ঙ্কর, তার চেয়ে নিজে যে ধর্ম সেটাই করা উচিত। আর আফিম এসব লোকের জন্য করে। অপূর্ব হেসে বলল, আমারও তাই বিশ্বাস, কিন্তু তোমার বাবু একটা ভুল হচ্ছে। আমি কিন্তু পুলিশের লোক নই। আফিম সিদ্ধির কোনো ধারে না আমি। সেদিন তোমার তামাশা, মানে মজা দেখতে গিয়েছিলাম। তলোয়ারকর তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে দেখলো, বলল, বাবুজি मैंने आपको জরুর কহা দেখা, মনে হচ্ছে আপনাকে দেখেছি। গিরিশ বলল, আশ্চর্য নয় বাবু সাহেব, নগরীর বাঁচতে কত্তা জায়গায় তো ঘুমতে হয়। নগরীর চাকরির জন্য ঘুম চলে যায়, হয়তো ইন্টারভিউ দিতে গিয়েছিল কোনো জায়গায়।
অপূর্ব বলল, কিন্তু আমার উপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবুমশাই, আপনাদের নজর পড়লে চাকরি জুটবে না। বামুনের ছেলে, বাংলা লেখাপড়া স্বাস্থ্য টাস্থ্য সবই কিছু কিছু শিখেছিলাম, কিন্তু এমন অদৃষ্ট যে বাবুমশাই আপনারা অপূর্ব, আপনি ব্রাহ্মণ, ব্রাহ্মণও বিরাট ফুর্তি বিদেশে। আগে হ্যাঁ নমস্কার, ও ভয় পাচ্ছে আবার, এখন তবে আসি বাবু সাহেব, রাম রাম বলতে বলতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলে ব্যগ্রপদে দ্রুতপদে সামনের দিকে চলে গেল। এত চলেছি শেষ পাতায়। অপূর্ব বলল, এই সব্যসাচীর পিছনে কাকাবাবু এদেশ ওদেশ বেড়াচ্ছেন তলোয়ার করে, এই সব্যসাচী বলল এবং বলেছে, হাসলো, কিন্তু এই হাসিতে তলোয়ার কর যোগ দিতে পারল না। পরক্ষণে বাঁশি বাজিয়ে গাড়ি ছেড়ে দিলে সে হাত বাড়িয়ে বন্ধুর করমর্দনে হ্যান্ডশেক করলো, কিন্তু তখনও মুখ দিয়ে তার কোনো কথাই বের হচ্ছে না। নানা কারণে অপূর্ব লক্ষ্য করল না, কিন্তু লক্ষ্য করে দেখতে পেত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশান্ত উজ্জ্বল ললাটের ওপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া এসে পড়েছে। সেই দুর্নিক্ষ লোকেই, অর্থাৎ সেই চোখেই তার সমস্ত মনশ্চক্ষু এক উদাও হয়ে গেল। তার চিন্তা পুরোটা কিন্তু ওই সব্যসাচী মল্লিকের প্রতি। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তার কামরায় আর কেউ ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হলে সে পিরানে থেকে পইতে বের করে কাঁসার পাত্রে পইতে নিয়ে সে সন্ধ্যা আহ্নিকে করলো, সমাপন শেষ করলো। যেগুলো ভোজ্য বস্তু শাস্ত্রমতে স্পর্শদৃষ্ট হয় না জেনে সঙ্গে এনেছিল, পিতলের পাত্র থেকে বের করে সে জল পান, তারপর তাহলে সে যেহেতু কাঁসার পাত্র নিয়ে পিতলের পাত্র নিয়েছিল, সেখানে উনি আহ্নিক করলেন জল দিয়ে। তার ব্রাহ্মণ আটদালি পূর্বাহ্নে রেডি করে গেছিল, শয্যাও সে প্রস্তুত করে গিয়েছিল বিছানা। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করে হাত মুখ ধুয়ে পরিতৃপ্ত শুদ্ধ চিত্তে শয্যা গ্রহণ করলো। তার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত কেউ তার নিদ্রা ব্যাঘাত ঘটাবে না, কিন্তু কত বড় ভ্রম! তার কয়েকটা স্টেশন পরেই তার এটা প্রচণ্ড ভুল যে তার রাত্রিবেলায় জাগাবে না, কারণ এখানে একটা অত্যাচার হয়। কারণ দেশি মানুষ হলেই এর অত্যাচারটা হয়, কারণ আমার সিট যদি রিজার্ভেশন থাকে তাহলে কিন্তু করতে পারে না, তাও করলো। সে রাত্রির মধ্যে বাড়তি নেই তার ঘুম ভাঙিয়ে পুলিশের লোক তার নাম ধাম ঠিকানা লিখে নিয়ে গেল। এবার সে বিরক্তে প্রতিবাদ করে বলল, বার্মা ইন্সপেক্টর সাহেব কটুকণ্ঠে বলল, আরে তুমি কি ইউরোপিয়ান? ইউরোপিয়ানদের ডিস্টার্ব করা হয়, তোমার করা হবে, তুমি ইন্ডিয়ান না? অপূর্ব বলল, না আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তো তুমি আমার ঘুমের বিঘ্ন করতে পারো না। যারা ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার তারা এভাবে রিজার্ভ করে থাকে। সে হেসে বলল, ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, আমি পুলিশ, ইচ্ছে করলে আমি তোকে টেনে নিচে নামাতে পারি। তা সেখানে কালো মানুষদের কী অত্যাচার হতো এটা তোমরা সহজে বুঝতে পারছো। যাই হোক, আজকে তোমাদের প্রশ্নগুলো বলে দেবো।